তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 4th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসসিসি 5 পেপারটি রয়েছে আদি মধ্যযুগের ভারতের ইতিহাস, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, বণিক সম্প্রদায় ও বাণিজ্য পণ্যের বিশেষ উল্লেখ সহ আদি মধ্যযুগে ভারতের বাণিজ্যের চরিত্র বিশ্লেষণ করো। অর্থাৎ আদি মধ্যযুগের অর্থনীতি, এখানে বিশেষ করে বাণিজ্য অর্থনীতি, এবং সেই বাণিজ্য অর্থনীতির আবার দুটি দিক, একটি আভ্যন্তরীণ বাণিজ্য এবং অন্যটি বহির্বাণিজ্য। এই সম্পর্কে বিস্তারিত আলোচনা, অর্থাৎ 20 নম্বরের কোশ্চেন অ্যান্সার এই তোমাদের সামনে আলোচনা করছি। তোমাদের অনেকের কলেজে এই প্রশ্নটি প্রজেক্ট হিসেবে দিয়েছে, আদি মধ্যযুগের ব্যবসা বাণিজ্য, আভ্যন্তরীণ ও বহির্বাণিজ্য। এই প্রশ্নের উত্তর কিন্তু এটাই হবে। তাই দেখো উত্তরটি তোমরা যেভাবে লিখবে, সুপ্রাচীন কাল থেকেই ভারতীয় অর্থনীতির এক অন্যতম প্রধান উৎস হলো বাণিজ্য। হরপ্পা সভ্যতার সময় থেকেই অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্যের কথা জানা যায়। কুষাণ ও সাতবাহন আমলে রোম তথা পশ্চিমী জগতের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক থাকলেও পরবর্তী পর্বে ওই বাণিজ্যে ভাটা পড়তে থাকে। কিন্তু গুপ্তোত্তর যুগে অর্থাৎ আদি মধ্যযুগে ভারতের বৈদেশিক বাণিজ্য প্রধানত আরব সাগর, ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরকে কেন্দ্র করেই বিকশিত হয়েছিল। পক্ষান্তরে ভারতীয় উপমহাদেশে আভ্যন্তরীণ বাণিজ্যের বিকাশ বিভিন্ন লেখমালা থেকে জানা যায়। প্রসঙ্গত এখান থেকে প্যারা করবে, কতিপয় পণ্ডিত আদি মধ্যযুগে ভারতের সামন্ততন্ত্রের উদ্ভব ও বিকাশের তত্ত্বটি প্রতিষ্ঠিত করতে গিয়ে বাণিজ্যিক তথা অর্থনৈতিক অবক্ষয়ের তত্ত্বটি প্রতিষ্ঠিত করতে প্রয়াসী হয়েছিলেন। এখানে বলে রাখি, আরেকটি প্রশ্ন হয় এই বাণিজ্যের উপরে আদি মধ্যযুগে, সেটি হচ্ছে বাণিজ্যের অবক্ষয়। আদি মধ্যযুগে বাণিজ্যের অবক্ষয় হয়েছিল বলে অনেকে মনে করেন, সেটা নিয়েও কিন্তু একটি আলাদা প্রশ্ন হয়। তো দেখো, তাদের মতে আদি মধ্যযুগে ভারতে অভ্যন্তরীণ বাণিজ্যের অবক্ষয় যেমন দেখা দিয়েছিল, সেই সঙ্গে 600 থেকে 1000 খ্রিস্টাব্দের মধ্যে ভারতবর্ষ আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে বিশেষভাবে যুক্ত ছিল না। ডক্টর রামশরণ শর্মা, BSS যাদব, দ্বিজেন্দ্র নারায়ণ ঝা, RN নন্দী প্রমুখ ঐতিহাসিক এই মত পোষণ করেন। পক্ষান্তরে আলোচ্য সময়ে অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্যের সক্রিয় উপস্থিতির বিষয়টি বিভিন্ন তথ্যসূত্রের ভিত্তিতে প্রমাণ করার চেষ্টা করেছেন ডক্টর জর্জ F. হৌরানি, কীর্তিনারায়ণ চৌধুরী, ব্রতীন্দ্রনাথ মুখার্জি, ব্রজদুলাল চট্টোপাধ্যায় ও রণবীর চক্রবর্তী প্রমুখ ঐতিহাসিক। আদি মধ্যকালীন বিভিন্ন মুদ্রা, সুলেমান আল মাসুদি, আল জায়েদ, ইবন খোরদাদরা, অল ইস্তাখরি প্রমুখ আরব লেখকদের বিবরণী এবং অভ্যন্তরীণ বাণিজ্যের সাক্ষ্য হিসেবে বিভিন্ন লেখমালার তথ্যের ভিত্তিতে আলোচ্য ঐতিহাসিক বৃন্দ আদি মধ্যযুগে বাণিজ্যের উপস্থিতির বিষয়টিকে উপস্থাপিত করেছেন। এবার দেখো প্যারা করে শুরু হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য। এখানে দেখো প্রশ্নে একটা পার্ট রয়েছে, অভ্যন্তরীণ বাণিজ্য কিন্তু এই জায়গা থেকে স্টার্ট হচ্ছে। যেভাবে তোমরা লিখবে দেখো, রাজস্থান, গুজরাট সহ ভারতের বিভিন্ন অঞ্চলে প্রাপ্ত লেখমালাতে অভ্যন্তরীণ তথা স্থানীয় বাণিজ্য কেন্দ্র হিসাবে বহু বাণিজ্য তথা বিপণন কেন্দ্রের উল্লেখ পাওয়া যায়। এগুলি কেবল স্থানীয় বাণিজ্য কেন্দ্রই নয়, গ্রাম ও শহরের মধ্যে এগুলি অন্তর্বর্তীর ভূমিকা পালন করত। উত্তর ভারতের লেখমালাতে হট্ট বা হট্টিকা নামে এক ধরনের স্থানীয় বাণিজ্য কেন্দ্রের উল্লেখ পাওয়া যায়, যেগুলি আধুনিক হাটের সঙ্গে অভিন্ন। আবার হট্ট বা হট্টিকার তুলনায় বড় বাণিজ্য কেন্দ্র হল মণ্ডপিকা, যা খ্রিস্টীয় 8ম থেকে 13শ শতক পর্যন্ত উত্তর ভারতে বিরাজমান ছিল। লেখমালা থেকেই জানা যায়, কাংড়া, গোয়ালিয়র, ভরতপুর, জব্বলপুর এবং রাজস্থান ও গুজরাটের বিভিন্ন অঞ্চলে বহু মণ্ডপিকার অস্তিত্ব ছিল। রাজস্থানের এ ধরনের বিপণন কেন্দ্রগুলির এক মনজ্ঞ চিত্র অধ্যাপক BD চট্টোপাধ্যায় তার মার্কেটস অ্যান্ড মার্চেন্ট ইন আর্লি মেডিয়েভাল রাজস্থান তে বিস্তারিতভাবে আলোচনা করেছেন। বৃহৎ আকারের মণ্ডপিকাকে বলা হতো পত্তন মণ্ডপিকা। কিছু কিছু লেখতে আবার মহামণ্ডপিকার উল্লেখ আছে। মণ্ডপিকাকে কখনো কখনো শুল্ক মণ্ডপিকাও বলা হতো। এ থেকে প্রমাণিত হয় যে মণ্ডপিকাতে বাণিজ্যের উপর শুল্ক নেওয়া হতো। আদি মধ্যকালীন ভারতে গুর্জর প্রতিহার অধিকারভুক্ত সিয়াদনি, তত্তানন্দপুর, গোপগিরি বা গোপাদ্রি এবং জব্বলপুরের নিকট বিলহরি প্রভৃতি অঞ্চলে এ ধরনের বহু মণ্ডপিকা বা পত্তনম মণ্ডপিকা গড়ে উঠেছিল। রণবীর চক্রবর্তী আলোচ্য সময়ে বাংলাদেশ অঞ্চলে এ ধরনের বিপণন কেন্দ্রের উল্লেখ করেছেন,
যেগুলি সম্ভাণ্ডারিয়ক নামে পরিচিত ছিল। আবার সমকালীন দাক্ষিণাত্য এবং দক্ষিণ ভারতেও এ ধরনের বহু অভ্যন্তরীণ বিপণন কেন্দ্রের সন্ধান মেলে, যেগুলির মধ্যে অন্যতম হল অড্ড, নগরম, সন্থে, পুট, ভেদিনী, পেন্টা, পেংটা প্রভৃতি। প্রসঙ্গত উল্লিখিত বাণিজ্য কেন্দ্র বা বিপণন কেন্দ্রগুলির চরিত্র আলাদা আলাদা হলেও এগুলি আদি মধ্যকালীন অভ্যন্তরীণ বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। সুতরাং মণ্ডপিকা জাতীয় বিপণন কেন্দ্রগুলিতে স্থানীয় আবাদী অঞ্চল থেকে বিভিন্ন শস্য ও ফল আসত, তেমনি বিভিন্ন ধরনের পণ্য যথা লবণ, সুপারি, আদা, গোলমরিচ, মদ এবং বিভিন্ন ধরনের সবজিও আসত। উল্লেখ্য, মণ্ডপিকাতে কর্পূর, জাফরান, হিং, জয়ত্রী, মরিচ, খেজুর, কাপড় প্রভৃতি পণ্য শুল্কের আওতাভুক্ত ছিল বলে ডক্টর রণবীর চক্রবর্তী ইতিহাস অনুসন্ধানে ভলিউম 2-তে পেজ 92 থেকে 108 প্রকাশিত একটি প্রবন্ধে মন্তব্য করেছেন। এরপরে দেখো, স্থল বাণিজ্যের বা আভ্যন্তরীণ বাণিজ্যের আরেকটি অংশ। স্থলপথে আভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে গর্ধব, উট, বৃষ বা ষাঁড়ের পিঠে করে বণিকরা পণ্য সামগ্রী যে নিয়ে আসতেন, এরূপ প্রমাণ খ্রিস্টীয় দ্বাদশ শতকে গুজরাট ও রাজস্থানে প্রাপ্ত দুটি লেখ থেকে জানা যায়। লেখমালা থেকেই জানা যায় যে স্কন্ধক নামে এক ধরনের শুল্ক বণিকদের কাছ থেকে নেওয়া হতো এবং স্থল বাণিজ্যের ক্ষেত্রে মার্গনক নামে এক ধরনের কর নেওয়া হতো। দক্ষিণ ভারতে কোলাপুর ও মিরাজ লেক থেকে জানা যায় যে রাজস্থান, লাট অর্থাৎ গুজরাট ও কোঙ্কণ অঞ্চলের বণিকরা দাক্ষিণাত্য তথা দক্ষিণ ভারতে আসতেন। আদি মধ্যকালীন ভারতের বাণিজ্যের উপস্থিতির প্রমাণ মেলে গিল্ড বা শ্রেণী জাতীয় সংগঠনের উপস্থিতি থেকে। সমকালীন সময়ে উত্তর ভারতে গিল্ডগুলি ততটা সক্রিয় না হলেও দক্ষিণ ভারতে কিন্তু সক্রিয় ছিল। মেধাতিথির ভাষ্যের উপর ভিত্তি করে ইউ.এন. ঘোষাল দেখিয়েছেন যে সমকালীন সময়ে বণিক, কারিগর বা কুশীদজীবী যারা সুদে টাকা খাটায়, তাঁতি, স্বর্ণকার, চর্মকার, রজ্জুকার যারা দড়ি তৈরি করে প্রভৃতির গিল্ড বা শ্রেণী ছিল। গিল্ড হিসেবে মহত্তর বা জাতি প্রভৃতির নাম পাওয়া যায়। আবার আর চম্পক লক্ষ্মী ট্রেড আইডিওলজি অ্যান্ড আরবানাইজেশন গ্রন্থে আদি মধ্যকালীন দক্ষিণ ভারতের গিল্ডের উপর আলোকপাত করেছেন। সমকালীন দক্ষিণ ভারতীয় গিল্ড বা শ্রেণী সংগঠনগুলির মধ্যে অন্যতম হল আয়া ভোলে, ঐন্য রুবর, বলঞ্জিয়র, নানাদেশী, মণিগ্রাম, অঞ্জুবন্নম প্রভৃতি। দক্ষিণ ভারতীয় গিল্ডগুলির অন্যতম হল আই হোলের 500 স্বামীর গিল্ড। প্যারা করে এছাড়া বণিকরা যে বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে যাতায়াত করত, তাও বিভিন্ন লেখমালা ও সাহিত্যগত তথ্যসূত্র থেকে জানা যায়। লেখমালা ও সাহিত্যগত সূত্র থেকে বিভিন্ন পথ তথা বাণিজ্য পথের কথাও জানা যায়। এরূপ একটি পথ হলো গুজরাটের সোমনাথ থেকে মথুরাগামী পথ, যার মধ্যবর্তী এলাকা হলো উজ্জয়িনী। সুতরাং উল্লিখিত আলোচনা আদি মধ্যযুগে আভ্যন্তরীণ বাণিজ্যের সক্রিয়তাকে প্রমাণ করে। এই পর্যন্ত আমরা আদি মধ্যযুগের অভ্যন্তরীণ বাণিজ্য নিয়ে আলোচনা করলাম। এবার আমরা দেখব বহির্বাণিজ্য, যার আরেক নাম সমুদ্র বাণিজ্য। দেখো, এই জায়গা থেকে সমুদ্র বাণিজ্য স্টার্ট হচ্ছে ডক্টর রামশরণ শর্মা থেকে, অর্থাৎ বহির্বাণিজ্য এই জায়গা থেকে শুরু হবে। তা তোমরা যেভাবে লিখবে দেখো, ডক্টর রামশরণ শর্মা ও অন্যান্য ঐতিহাসিকরা 600 থেকে 1000 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালে ভারতবর্ষে আন্তর্জাতিক বাণিজ্যে বিশেষ অংশগ্রহণ করেনি বলে মত প্রকাশ করলেও হৈরানী, কীর্তিনারায়ণ চৌধুরী, রণবীর চক্রবর্তী প্রমুখ তাদের গবেষণাতে সেই তত্ত্বকে বাতিল করে দিয়েছেন। আলোচ্য ঐতিহাসিক বৃন্দ সমকালীন সময়ে ভারত মহাসাগরকে কেন্দ্র করে সামুদ্রিক বাণিজ্যের গতিময়তাকেই তুলে ধরতে প্রয়াসী হয়েছিলেন। প্রকৃতপক্ষে খ্রিস্টীয় 7ম শতক থেকে ইসলাম ধর্মের আবির্ভাব নগরায়ন ও বাণিজ্যের ক্ষেত্রে এক যুগান্তকারী পরিবর্তন এনেছিল। আসলে উক্ত সময়ে পশ্চিম এশিয়াতে আব্বাসীয়, সেলজুক ও ফতিমা সাম্রাজ্যের উত্থান এবং সেই সঙ্গে ভারতের পূর্ব উপকূল বা করমণ্ডল অঞ্চলে চোল শাসকদের প্রাধান্য ভারত মহাসাগর, আরব সাগর এবং বঙ্গোপসাগর জুড়ে বাণিজ্যে গতির সঞ্চার করেছিল। জর্জ হৌরানি তার আরব সি ফ্যারিং ইন দ্য ইন্ডিয়ান ওশিয়ান ইন অ্যান্সিয়েন্ট অ্যান্ড আর্লি মেডিভেল টাইমস শীর্ষক গ্রন্থে এবং কীর্তিনারায়ণ চৌধুরী তার ট্রেড অ্যান্ড সিভিলাইজেশন ইন দ্য ইন্ডিয়ান ওশিয়ান নামক গ্রন্থে সমকালীন সামুদ্রিক বাণিজ্যে আরব বণিকদের অংশগ্রহণ
এবং ভারত মহাসাগর দিয়ে চীন ও আরবের মধ্যে বাণিজ্য সম্পর্ক বিস্তারিত আলোচনা করেছেন। ডক্টর কীর্তিনারায়ণ চৌধুরী তার গবেষণাতে দেখিয়েছেন যে খ্রিস্টীয় 8ম শতক থেকে পারস্য উপসাগর থেকে আরব জাহাজগুলো নির্গত হয়ে আরব সাগর, ভারত মহাসাগর ও বঙ্গোপসাগর অতিক্রম করে দক্ষিণ পূর্ব এশিয়া পেরিয়ে চীনের ক্যান্টন বন্দরে উপনীত হতো। কিন্তু ওই জাহাজগুলির এই সুদীর্ঘ পথ পাড়ি দিতে অসুবিধা হতো বলে ভারতের পশ্চিম উপকূলের বন্দরগুলো সমকালীন সময়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। আরব জাহাজগুলি অর্থাৎ ধাও মাস্কট বন্দর থেকে এসে মালাবার অঞ্চলে কুইলনে নোঙর করত, আর চীনা জাহাজগুলি অর্থাৎ জাংক, কালিকট ও কুইলন বন্দর পর্যন্ত আসত। তাই ভারতীয় বন্দরগুলোতে আরব জাহাজ ধাও থেকে চীনা পর্যন্ত জাংকে, অর্থাৎ চীনের যে বাণিজ্য জাহাজ তাকে জাং বলে, তাই জাংকে পণ্যদ্রব্য তুলে দেওয়া হতো। আবার জাং থেকেও পণ্য সামগ্রী আরবীয় জাহাজ ধাওতে তুলে দেওয়া হতো। মানে আরবের জাহাজের নাম ধাও আর চীনের জাহাজের নাম কিন্তু জাং। এগুলো তোমরা 4th সেমিস্টারে 6th সেমিস্টারে গিয়ে পড়তে পারবে। সুতরাং পশ্চিম উপকূলের বন্দরগুলো এই বাণিজ্যে অন্তর্বর্তীর ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। সমকালীন সময়ে মালাবার উপকূলের বন্দরগুলি ছাড়াও গুজরাট ও কোঙ্কণ উপকূলের কাম্বে, সঞ্জন, সোপারা, চাউল অর্থাৎ চৌল প্রভৃতি বন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। 926 খ্রিস্টাব্দে চীন চানি তাম্রশাসন থেকে জানা যায় যে কোঙ্কণ উপকূলের বাণিজ্যে রাষ্ট্রকূট নৃপতিদেরই প্রাধান্য ছিল। প্রসঙ্গত ভারত মহাসাগরীয় বাণিজ্যে আরব বণিক ছাড়াও ইহুদি বণিকদেরও এক উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়। পশ্চিম এশিয়াতেও আরব বাণিজ্যের প্রাণকেন্দ্র ছিল বসরা ও সিরাফ। আরব বণিকদের বলা হতো নাখুদা। আবার জাহাজি বণিক হিসেবে নৌবিত্তক এর নাম জানা যায়। প্যারাগোরে আদিমধ্যযুগের বৈদেশিক তথা সামুদ্রিক বাণিজ্যে বাংলার অংশগ্রহণের কথা আরব লেখকদের বিবরণ থেকে জানা যায়। খ্রিস্টীয় 10ম শতকে বাংলার এক সমৃদ্ধ বন্দর ছিল সমুন্দর, যা অল ইদ্রিসির রচনা থেকে জানা যায়। ইবন বতুতা আবার সুদ কাওয়ান বন্দরের উল্লেখ করেছেন। রণবীর চক্রবর্তীর মতে এর অবস্থান ছিল চট্টগ্রাম। গঙ্গাসাগরের নিকটবর্তী নদী বন্দরটির নাম ছিল দারহাটক। বাংলাদেশের ময়নামতিতেও গুরুত্বপূর্ণ বন্দর ছিল দেব পর্বত। সুতরাং খ্রিস্টীয় 9ম থেকে 10ম শতকে আরব বণিকদের উপস্থিতিতে বাংলাদেশের সামুদ্রিক বাণিজ্য গতিশীল হয়েছিল। প্যারাগোরে আদি মধ্যকালীন বৈদেশিক বাণিজ্য তথা সামুদ্রিক বাণিজ্যে চোল রাজ বংশের নৃপতিদের উল্লেখযোগ্য অংশগ্রহণ ছিল। এই বাণিজ্য প্রথম রাজরাজ 985 থেকে 1012, প্রথম রাজেন্দ্র চোল 1012 থেকে 1244 এবং প্রথম কুলোতুঙ্গের আমলে নিয়মিত এবং গতিময় ছিল। চোলরা বিশেষত রাজেন্দ্র চোলের আমলে চীনের সাং বংশের সঙ্গে সরাসরি বাণিজ্যের লক্ষ্যে দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীবিজয় বা করারমকে আক্রমণ করেছিলেন। কারণ চীন করমণ্ডল এলাকার সামুদ্রিক বাণিজ্যে চোলরা শ্রীবিজয়কে মধ্যবর্তীর ভূমিকাতে দেখতে চাননি। সমকালীন সময়ে চোলরা তাদের নৌ অভিযানগুলির দ্বারা প্রধানত অর্থনৈতিক তথা বাণিজ্যিক স্বার্থে বঙ্গোপসাগরকে চোল সমুদ্রমে পরিণত করেছিল। রাজরাজও শ্রীলঙ্কা ও মালদ্বীপে সফল অভিযান চালিয়েছিলেন। আবার রাজেন্দ্র চোল বাংলাদেশও আক্রমণ করেছিলেন। চোল আমলে সামুদ্রিক বাণিজ্যে অন্যতম বন্দর ছিল মামল্লপুরম, নাগাপট্টনম, বিশাখাপত্তনম প্রভৃতি। প্যারাগোরে আদি মধ্যযুগের সামুদ্রিক বাণিজ্যে যে সকল পণ্য ভারত থেকে রপ্তানি হতো তার উল্লেখ অল ইস্তাখরির রচনা থেকে পাওয়া যায় এবং সেগুলি হলো পিতাভ তৈলস্ফটিক বা অম্বর, কর্পূর, আবলুস কাঠ এবং তা দিয়ে তৈরি বিভিন্ন জিনিস, মূল্যবান পাথর, বাঁশ, হাতির দাঁতের তৈরি জিনিস, গোলমরিচ, রক্তচন্দন প্রভৃতি। এছাড়াও রপ্তানি হতো আদা, আখ, চিনি, বস্ত্র, লোহা, ব্যাঘ্র চর্ম, কচ্ছপের খোল প্রভৃতি। আর আমদানিকৃত পণ্যের মধ্যে ছিল যুদ্ধাস্ত্র বা দামি অশ্ব, দামি অশ্ব। প্যারা করে দেখো, এটি শেষ প্যারা। সুতরাং উল্লিখিত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে আদি মধ্যযুগে ভারতবর্ষ অভ্যন্তরীণ ও বৈদেশিক তথা সামুদ্রিক বাণিজ্যে অংশগ্রহণ করেছিল। আর এই বাণিজ্য অভ্যন্তরীণ ক্ষেত্রে প্রধানত বিপণন কেন্দ্র বা বাণিজ্য কেন্দ্রগুলির বা মার্কেট সেন্টার দ্বারা সম্পন্ন হতো।
বৈদেশিক বাণিজ্যে সমকালীন রাষ্ট্রকূট ও চোল শাসকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও আরব ও ইহুদি বণিকদেরও উল্লেখযোগ্য অংশগ্রহণ ছিল। তবে বৈদেশিক বাণিজ্য প্রধানত দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে সম্পন্ন হতো। পরিশেষে বলা যায় যে কৃষিতে উদ্বৃত্ত উৎপাদন, কারিগরি শিল্পের বিকাশ সমকালীন বাণিজ্যকে যেমন সমৃদ্ধ করেছিল, তেমনি এর ফলে নগরায়নও সম্ভব হয়েছিল। তো এই ছিল তোমাদের ফিফথ পেপারের আদি মধ্যযুগের বাণিজ্য কেন্দ্রিক অর্থনীতি এবং বিশেষ করে অভ্যন্তরীণ ও বহির্বাণিজ্যের উপরে যে প্রশ্ন উত্তর সেটি তোমাদের সামনে তুলে ধরলাম। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রিপারেশন নাও। দেখা হচ্ছে অন্য ভিডিওতে, ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।